ভোরের বেলা উঠেই বাইরে এসে দেখলুম চারিদিকেই মাঠ, কোথাও ধানের চিহ্ন নেই, জায়গায় জায়গায় মাটি খোঁড়া। শুনলাম সেই সব জায়গায় চাষ হয়েছে। এই কথাটি শান্তিনিকেতনে কবির প্রথম সকালের অভিজ্ঞতার একটি অংশ মাত্র। শান্তিনিকেতন মানেই আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বভারতী এবং সোনাঝুরি। আজ আমরা বিশ্বভারতীর ইতিহাস নিয়ে আসিনি। আজ যে শান্তিনিকেতনের কথা বলবো সেই কথা অনেকেই জানেন না, আবার কেউ কেউ হয়তো জেনেও থাকবেন। কারা কারা জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু তবে ওখানকার টোটোওয়ালারা অনেককেই ভুল বলে থাকেন। আমাদের সন্দেহ হওয়ায় আমরা হিস্ট্রি এভিনিউ আরেকটু খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি সেটাই আপনাদের বলবো। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটা। 1858 সালে যখন বোলপুর রেল স্টেশন তৈরি হলো, তখনও শান্তিনিকেতন বলে কোনো জায়গার অস্তিত্ব ছিল না। শান্তিনিকেতন নাম কে দিয়েছিলেন সেটা আপনাদের মোটামুটি সকলেরই জানা, কিন্তু শান্তিনিকেতন যে কোনো একটি জায়গার নাম নয় সেটা বোধহয় অনেকেই জানেন না বা ভুলে গেছেন। আজ শান্তিনিকেতন বিশ্বভারতী যে জায়গায়, এই জায়গার নাম কি ছিল এবং কারা ছিলেন এই জায়গার মালিক, এই নিয়ে অনেকের ভুল ধারণা আছে এবং দুঃখজনকভাবে অনেক ভুল তথ্য দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা সেই ভুল ভাঙাতে গবেষকদের গবেষণা করা তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি। শান্তিনিকেতন যে জায়গায় গড়ে উঠেছে সেই জায়গার নামের কারণও কিন্তু অনেক চমকপ্রদ, অনেক ইতিহাসের সাক্ষী। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে। শান্তিনিকেতন আর বোলপুর এখন আমাদের কাছে এক হয়ে গেলেও বোলপুর এবং শান্তিনিকেতন জায়গা দুটোর আলাদা অস্তিত্ব আছে। সেটা আমরা আমাদের বোলপুর নিয়ে ভ্লগের সময়ও বলেছি। সেই ভিডিও লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। 1872 সালে ফেব্রুয়ারিতে উপনয়নের পর 11 বছর বয়সে রবীন্দ্রনাথ ওনার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে হিমালয় ভ্রমণ করতে যাওয়ার সময় কিছু দিনের জন্য শান্তিনিকেতনে আসেন। এটাই ছিল ওনার প্রথম শান্তিনিকেতনে আসা। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রমে শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এর ঠিক আগে পারিবারিক জমিদারির ব্যবস্থাপনার কাজে তিনি পদ্মা তীরের শিলাইদহে 10 বছর কাটিয়েছিলেন। জমিদারির ব্যবস্থাপনা করতে গিয়ে তিনি গ্রামের মানুষের জীবনযাপন প্রণালী সম্পর্কে অবহিত হন এবং তা তাঁকে সমাজের জন্য গঠনমূলক কিছু করতে আগ্রহী করে তোলে। শিক্ষা এবং গ্রামীণ পুনর্গঠনের ক্ষেত্রকে বেছে নিয়ে তিনি শিলাইদহে তাঁর কার্যক্রম শুরু করেন এবং পরে স্থান পরিবর্তন করে শান্তিনিকেতনে চলে আসেন। বিশ্বভারতী প্রতিষ্ঠার পরেও কিন্তু সে জায়গা সম্পূর্ণরূপে শান্তিনিকেতন বলে পরিচিত হয়নি, হয়েছে লোকমুখে আরও পরে। প্রথমেই বলেছি আজ আমরা বিশ্বভারতীর ইতিহাস নিয়ে আসিনি। একটি খুব প্রচলিত কথা শোনা যায়, যেটি মূলত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবনীকার অজিত কুমার চক্রবর্তীর বক্তব্য। সেই অনুযায়ী 1862 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের আমন্ত্রণে বোলপুর স্টেশন থেকে জমিদার বাড়ি পালকিতে যেতে যেতে এক ধধু প্রান্তরে ছাতিম গাছের নিচে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে বসে ধ্যান করেন এবং সেই জায়গাটি তার ভালো লেগে যায় বলে সেই জায়গাটি তিনি কিনে নেন। আবার প্রমথনাথ বিশি আরেক সম্ভাবনার কথা বলেছেন। যদি মহর্ষি আহমদপুর স্টেশনে নেমে পালকিতে রায়পুর যান তাহলে পথে বর্তমান শান্তিনিকেতনের মাঠ ও ছাতিম গাছ পড়ে। তবে এই নিয়ে অনেক বিতর্ক আছে। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং শান্তিনিকেতনের প্রথম দিকের আশ্রমিক অঘোরনাথ চট্টোপাধ্যায়ের ছেলে গবেষক জ্ঞানেন্দ্রনাথ চট্টোপাধ্যায় দুজনেই অজিত কুমার চক্রবর্তীর এবং প্রমথনাথ বিশির মতকে ভুল বলে ব্যাখ্যা করেছেন। কারণ বোলপুর থেকে রায়পুর যাওয়ার পথ শান্তিনিকেতনের পথ হতে পারে না। রায়পুর যাওয়ার পথ একদম অন্যদিকে এবং বোলপুর স্টেশন তখন তৈরি হয়ে গেছিল, তাই আরও দূরে আহমদপুর স্টেশনে নেমে ঘুরপথে রায়পুর যেতে পারেন না। জ্ঞানেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মতে উনি এই জায়গা রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের সঙ্গে কোনো কারণে এসে দেখে থাকবেন এবং পরে ভালো লেগে যাওয়ায় উনি সেই জায়গা কিনে নেন। এছাড়াও একটা কাহিনী খুব প্রচলিত আছে। ওনার জীবনীকার অজিত কুমার চক্রবর্তী এক জায়গায় লিখেছেন, ওখানে এক কুখ্যাত ডাকাত সর্দার ও তার সাঙ্গপাঙ্গরা
ধ্যানরত দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে লুট করতে এসে ওনার ধ্যানমগ্ন চেহারা দেখে নিজেরা আত্মসমর্পণ করে ও ডাকাতি ছেড়ে দেয়। কিন্তু শান্তিনিকেতনের প্রথম দিকের আশ্রমিক অঘরনাথ চট্টোপাধ্যায় এই ঘটনাকে সম্পূর্ণ গল্প কথা বলে উড়িয়ে দিয়ে বলেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেখানে থাকাকালীন শান্তিনিকেতনে একবার ডাকাতি হয়েছিল। তখন উনি উপযুক্ত একজন দারোয়ানের খোঁজ করছিলেন। এই খবরে মানকরের জমিদার হিতলাল মিশ্র একজন বলিষ্ঠ লাঠিয়াল দারিক সর্দারকে পাঠিয়ে দেন। এই দারিক সর্দার বহু বছর শান্তিনিকেতনে ছিলেন। বীরভূমের রায়পুরের দুই ভূমিপুত্র অঙ্কুশ দাস সম্পাদিত এবং সুকেশ মণ্ডল রচিত গবেষণালব্ধ ইতিহাসের দর্পণে রায়পুর সুপুর অঞ্চল বই থেকে অনেক তথ্য পাওয়া গেল। এতক্ষণ যে রায়পুর বলছিলাম সেটি রায়পুর নামে পরিচিত। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের বেশ ঘনিষ্ঠতা ছিল এবং এই সম্পর্ক 1265 বঙ্গাব্দ মানে 1859 খ্রিস্টাব্দের অনেক আগেই থেকেই ছিল। কারণ ভুবনমোহন সিংহের বড় ছেলে প্রতাপনারায়ণ সিংহ মহর্ষির তত্ত্বাবধানে থেকে কলকাতায় পড়াশোনা করতেন এবং পরবর্তীকালে প্রতাপনারায়ণ মহর্ষির থেকে দীক্ষা গ্রহণ করেন বলে জানা যায়। এই ভুবনমোহন সিংহ বোলপুরে উত্তর প্রান্তরের মাঝে একটি গ্রাম তৈরি করেন, যা বর্তমানে ভুবনডাঙ্গা নামে পরিচিত, এবং এই গ্রামের উত্তরে একটি খাদ ছিল যেখানে উনি বাঁধ নির্মাণ করেছিলেন গ্রামবাসীদের সুবিধের জন্য, যেটি ভুবনডাঙ্গার বাঁধ নামে পরিচিত। যদিও এই ভুবনডাঙ্গার আসল নাম ছিল ভুবননগর। মহর্ষি ট্রাস্ট ডিড ও অন্যান্য কাগজপত্রে ভুবননগর বলে উল্লেখ করা আছে। পরে লোকমুখে ভুবননগর ভুবনডাঙ্গা বলে পরিচিত হয়। ভুবননগর নিয়েও একটি প্রচলিত কাহিনী আছে এবং রায়পুরের একটি সমৃদ্ধ ইতিহাস আছে, সে কথায় পরে আসছি। 1862 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম রায়পুরে আসেন। ঠিক তার 1 বছর পর আবার রায়পুরে আসেন। এই 1 বছরের মধ্যে কোনো এক সময় ভুবনমোহন সিংহ মারা যান। ওনার বড় ছেলে প্রতাপনারায়ণ সিংহ 18 ফাল্গুন 1269 বঙ্গাব্দ 31 মার্চ 1863 খ্রিস্টাব্দ ভুবনডাঙ্গার উত্তরে 20 বিঘা জমি 5 টাকা মৌরুষি পাট্টা হিসেবে দেবেন্দ্রনাথকে দেন, যা আজকের শান্তিনিকেতন। শান্তিনিকেতন আদতে একটি অতিথিশালা, যার নির্মাণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনের নাম আসলেই আসে শ্রীনিকেতনের কথা। শ্রীনিকেতনের সঙ্গে জড়িয়ে রয়েছে সুরুল কুঠিবাড়ি, আর তার সাথে জড়িয়ে আছে রায়পুর জমিদার বাড়ি। বর্ধমান সাঁইথিয়া লুপ রেল লাইন বসানোর কাজের সময় সুরুল গ্রামে রেলের ইঞ্জিনিয়ারদের দপ্তর হিসেবে কুঠিবাড়ি তৈরি হয়েছিল, যা সুরুল কুঠিবাড়ি নামে পরিচিত হয়। 1858 সালে বোলপুর স্টেশন চালু হলে সুরুল কুঠিবাড়ি রেল দপ্তরের কাজ বন্ধ হয়ে যায়। কিছুদিন পরে রায়পুরের জমিদার সিংহ পরিবার কোম্পানির কাছ থেকে কুঠিবাড়ি ও তার সঙ্গে লাগোয়া জমি কিনে নেয়, কিন্তু দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় কুঠিটি জীর্ণ হয়ে পড়ে। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়ি ও জমি 8,000 টাকায় কিনে নেন, যদিও সেটা নগদ টাকায় নয়, বার্ষিক 9 টাকা সুদে নরেন্দ্রপ্রসন্ন সিংহকে লন্ডনে থাকাকালীন হ্যান্ডনোট লিখে দেন। এখান থেকেই পল্লী উন্নয়ন ও পুনর্গঠনের কাজ শুরু হয় শ্রীনিকেতন নামে। একটি প্রচলিত কাহিনী আছে ভুবননগর ও ভুবনডাঙ্গা নামকরণ নিয়ে। কারো কারো মতে প্রাচীনকালে ভুবন ডাকাতের অঞ্চল থেকে ভুবননগর নাম, যদিও এর সপক্ষে কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। আবার অন্য একটি মতে ভুবনমোহন সিংহের নাম থেকেই ভুবনডাঙ্গা নাম, যদিও ভুবনমোহন সিংহ যখন গ্রামটা প্রতিষ্ঠা করেন তখনই তার নাম ভুবননগর ছিল। রায়পুর নাম কিভাবে হলো বা তার আগে এর কি নাম ছিল, সেই প্রসঙ্গে যাওয়ার আগে সংক্ষেপে রায়পুরের সাথে ভুবনমোহন সিংহ পরিবারের পিছনের ইতিহাস জেনে নেওয়া যাক, কারণ এই ইতিহাসের সাক্ষ্য সেই জমিদার বাড়ি এখনও এই গ্রামে বর্তমান, এবং এই বাড়িতেই জন্ম হয়েছিল শান্তিনিকেতনের। বলা ভালো, পথ চলা শুরু হয়েছিল শান্তিনিকেতনে। অঙ্কুশ দাস সম্পাদিত এবং সুকেশ মণ্ডল রচিত ইতিহাসের দর্পণে রায়পুর সুপুর অঞ্চল বই থেকে আরও জানা যায় যে রায়পুর গ্রাম গড়ে ওঠার আগে রায়চৌধুরীরা ছিল আদমপুরের জমিদার। এই পরিবারের জিতানাথ দত্ত আনুমানিক 1740 সালে মুর্শিদাবাদের নবাব আলীবর্দীর আমলে 10,000 সেনার সেনাপতি পদে নিযুক্ত ছিলেন।
শোনা যায় ওই সময় বাংলায় ভয়াবহ বর্গী আক্রমণ ঘটে। জিতানাথ কাটোয়া থেকে জয়দেব পর্যন্ত 10,000 সেনা মোতায়েন করেন ও পাশের গ্রাম সুপুরের আনন্দচাঁদের সাথে জোটবদ্ধ হয়ে বর্গী আক্রমণ প্রতিহত করেন। খুশি হয়ে নবাব আলীবর্দী ওনাকে রায়চৌধুরী উপাধি, 1,000 টাকা এবং তার বাড়ির গোপীনাথ ঠাকুরের জমির জন্য 1,000 বিঘা জমি দান করেন। কয়েক বছরের মধ্যে জিতানাথ মারা যান। রায়চৌধুরীদের অবস্থাও খারাপ হয়। আনুমানিক 1764 সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে ব্যবসায়ী লালচাঁদ সিংহ রায়পুরে আসেন। 1770 সালে উনি রায়চৌধুরীদের থেকে জমিদারি স্বত্ব কিনে জমিদার হন। ওনার ছোট ছেলের ছেলে ভুবনমোহন সিংহ। রায়পুর নামকরণের পিছনে দুটি মত পাওয়া যায়। তার মধ্যে একটি মত অনুসারে আদমপুরই ছিল রায়পুরের আগের নাম। অজয় নদীর বন্যার ফলে আদমপুর ছেড়ে সবাই আরও উত্তরে চলে এসে বসতি স্থাপন করে এবং তৎকালীন জমিদার রায়চৌধুরীদের নামানুসারে গ্রামের নাম হয় রায়পুর বা রায়পুর। অন্য আরেকটি মতে লালচাঁদ সিংহের এক নাতি বিশ্বম্বর সিংহ বর্ধমানের রাজার কাছ থেকে রায় খেতাব পাওয়ার সূত্র ধরেই আদমপুর পরবর্তীতে রায়পুর বা রায়পুর হয়ে ওঠে। ঐতিহাসিক রায়পুরের ভগ্নপ্রায় রাজবাড়ি বা জমিদার বাড়ি বর্তমানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে নিয়েছেন এই গ্রামের অধিবাসীরা। ধন্যবাদ তাদের। সত্যি, যদি এই উদ্যোগ সব জায়গায় পাওয়া যেত তাহলে হয়তো অনেক কিছু হারাতে হতো না আজকে। সময় বয়ে চলে, তবু ইতিহাস কথা বলে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।